Namaskar, hello, and this is yet another episode. Senko Golden Diamonds, Golden Bonds. মানে শোনা কথা কথা শোনা. Words that are golden and will remain forever. আজকে এই এপিসোডে we are going to celebrate an actor who is so talented. যখনই উনি যে রোলে আমাদের সামনে আসেন, জাস্ট দর্শকের মন কিভাবে জয় করতে হয়, you must follow his example. An actor par excellence, a great human being with a heart of gold and a personality like diamond, the ever talented Bishwanath Bosuke জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ. Thank you so very much for your time. ধন্যবাদ, খুব ধন্যবাদ তোমাদের অনেক দিনের চেষ্টায়। আর আমি তোমার পেশেন্সের আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। আমার এমন চারিদিকে দৌড়ঝাঁপ এর মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে তুমি যেভাবে সুবিধা হবে, এটাও আমার কাছে খুব শিক্ষণীয়। থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো মহৎ মানুষ, কেন তুমি এতটা মহৎ সেটা একটা উদাহরণ আমরা পেলাম আর কি। আন্তরিক ধন্যবাদ এত সুন্দরভাবে গুছিয়ে এটা বলার জন্য। ইউ আর ট্রুলি অ্যামেজিং। তো এই যে অ্যামেজিং পারসন বিশ্বনাথ বসু, তিনি একজন অ্যামেজিং পুত্র, হাজবেন্ড অ্যান্ড বাবা। অ্যান্ড দিস ইজ দি ভেরি স্পেশাল ফাদার্স ডে নিয়ে একটু আড্ডা তো হবেই। তো বাবা হিসেবে বিশ্বনাথ বসুকে যদি আমরা একটু জানতে চাই, প্রাইমারি তোমার কি মনে হয় কোন কোন ব্যাপারগুলো ছোটবেলা থেকে দুই ছেলেকে একদম গোল্ডেন ওয়ার্ডস এর মতো তুমি বুঝাচ্ছ, শেখাচ্ছ, এবং যে কথাগুলো হয়তো তুমিও শিখেছো তোমার বাবা মার থেকে, সাম কথা যেগুলো তোমার জীবনের আলটিমেট শিক্ষা? আমাদের বাড়িতে ক্ষীরুদি থাকতো, আমাদেরকে সাহায্য করতো, মায়ের কাজেতে সাহায্য করতো। ক্ষীরুদি দুর্ভাগ্যবশত স্বামীর সঙ্গে থাকতেন না। ক্ষীরুদির দুটো ছেলে ছিল, শ্রীকান্ত আর সুকান্ত। সুকান্ত তুলনামূলক খুব দুর্বল, ঠিক পুষ্টি ওর মধ্যে ছিল না। শ্রীকান্তর দাদা, শ্রীকান্তর বয়স হবে বছর 10-12, আর ভাইয়ের বয়স হবে 1.5-1 এরকম সময় আমাদের বাড়িতে থাকতো। সারাক্ষণ শ্রীকান্ত ভাইকে কোলে করে, আমি এরম দেখিনি, কোলে করে ঘুরে বেড়াতো সবসময় সারাক্ষণ, কারণ সুকান্ত হাঁটতে পারতো না। মা 5 বাড়ি কাজ করে, সেই শ্রীকান্ত আর সুকান্ত সকালবেলায় কিছু খাবার পেয়েছে, খেয়ে আমাদের বাড়িতে লাল মেজে ছিল, দুজনে অকাতরে ঘুমোচ্ছিল। আমি আমার বাবার সঙ্গে, আমরা 2 ভাই স্নান করে রবিবার দিন বাড়ি আসছিলাম। বাড়িতে ঢোকার পরে ওই ভিজে গামছাটাকে নাড়তে নাড়তে আমি আসতাম বাবার পেছনে, তারপর আমি গান গাইতে গাইতে আসতাম। এই গামছা থেকে, ওরা দুজন ঘুমোচ্ছে, গামছা থেকে যে জলটা ঝরছে, সেই জলটা ওদের গায়ে দিয়েছিলাম গামছা। ওরা ঘুম থেকে উঠে পড়েছে, আমার বাবা আমাকে একটা ঠাস করে চড় মেরেছে, মেরে বলেছিল, ওদের গায়ে জল দিলি কেন দিলি জানিস? কারণ তুই জানিস ওদের হয়ে প্রতিবাদ করার কেউ নেই, ওর বাবা নেই, ওর মা আমাদের বাড়িতে থাকে, সেই সুযোগটা তুই নিচ্ছিস, কোনোদিন মানুষকে কষ্ট দিস না। এই যে শিক্ষা সেদিন আমার হয়েছিল, সেটাই বোধহয় আমি বহন করে চলেছি। এবার আমার বাবা যেহেতু ছোটবেলায় খুব লাভিশলি জীবন পায়নি, জাঁকজমকপূর্ণ, খুব ভালোবাসা পেয়েছে কাকাদের। তো আমার বাবার 8 মাস না 1 বছর বয়সে বাবা মারা গিয়েছিল। বাবা খাবারের খুব গুরুত্ব দিত, এরা কোনো জিনিস নষ্ট হওয়া এবং যত কমে খেয়ে নেওয়া যেতে পারে, কোনো রকম বাহুলতা তার মধ্যে ছিল। তো আমি নিজে দেখেছি বাবাকে, শ্রীকান্ত সুকান্তর পাত থেকে খাবার তুলে ওরা ফেলে দিয়েছে, বাচ্চা মানুষ নিয়ে ফেলেছে, দৃষ্টির খাওয়া অনেকটা, পেটের খিদেটা কমে গেছে। আমি সেটা বহন করে বড় হয়ে গেছি। আমার দ্বারা কোনো মানুষ যদি সে আমার সঙ্গে বাজে ব্যবহার বা আমার পার্সোনাল স্পেস, আমার একান্ত ব্যক্তিগত বিষয় না ঢোকে, তাহলে আমি চেষ্টা করি মানুষের সাথে খারাপ ব্যবহার না। অনেক সময় মানুষ আমার কথা শোনে না, যে আমি বলি আমি একটু টায়ার্ড আছি, আমার একটু ভালো লাগছে না, তো তখন হয়তো আমি একটু রেগে যাই। কিন্তু আমার ছেলেদের সবসময় বলেছি, মানুষকে চাই। আমার ছেলেরা, আমি এইটুকুনি বিশ্বাস আমি তাদের দিতে পেরেছি, তাদের রেজাল্ট নিয়ে আমি কোনো কথা কখনো বলেছি একটা ভদ্রলোকের ঘরের ছেলে মেয়ে হলে তোমাকে মিনিমাম লেখাপড়া করতেই হবে, কিন্তু তার সাথে জীবন। তুমি যদি, আমি বিশ্বাস করি, এই ব্যাপারে আমি একটা ধন্যবাদ জানাবো। আমার এক বন্ধু সোনালী চৌধুরী একটা ঘটনাও আমাকে বলেছিল, যে ওর বাবা খুব অসুস্থ ছিল এবং শরীর খারাপ হয়েছিল, কাকুর খুব জ্বর হয়েছিল, উনি খুব দুর্বল ছিলেন, উনি বাজারে গিয়েছিলেন, এবং বাজারে যাওয়ার জন্য সোনালীরা খুব রাগ করেছিল, যে তুমি বাজারে কেন গেলে বাবা, যদি মাথাটা ঘুরে যেত তুমি পড়ে যেতে। তাতে ওর বাবা বলেছিল যে বাড়িতে তুলে দিয়ে আসার জন্য লোক ঠিক পেয়ে যেতাম, সেরকম কাজ আমার করা আছে। এই বিশ্বাসটাকে আমি বড় বিশ্বাস করি। আমি নিজেও এর
বহুবার প্রমাণ পেয়েছি, আমার ছেলেদের বলেছি। আমার ছেলেরা পাড়ায় যাদের সঙ্গে মেশে তাদের আর্থিক কথা ভেবে মেশে না, তাদের সামাজিক প্রতিপত্তির কথা ভেবে মেশে না, এবং তাদের যে বাবা কি করে, মা কি করে, বা তারা সেটার সাচুর্য বা তাদের জানা নেই। তারা, আমি বলেছি, মানে সবাইকে নিয়ে থাকতে হবে। এক গাড়ি বিদেশে গিয়ে সেটেল বা এখানে বিরাট বড় কমপ্লেক্সে থাকা, তুমি ডিপার্টমেন্টাল স্টোর থেকে জিনিসপত্র কিনছো, কাম। বাট আমার বন্ধু আছে, তুমি বিদেশে গিয়ে যদি সেটেল করতে চাও সেটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আমাকে কলকাতায় তুমি যে টাকাটা রোজগার করছো তার মধ্যে তুমি খুশি আছো, এবং কাল রাত্রে তুমি বাড়ি ফেরো, আমি তোমায় জিজ্ঞেস করলাম তুমি কেন কাল রাত্রে বাড়ি ফেরোনি, তুমি তখন আমায় বললে বাবা আমার এক বন্ধুর বাবা ভর্তি আছে আরজিকর হসপিটালে বা পিজি হসপিটালে বা কোনো বেসরকারি হসপিটালে, তাই রাত জাগতে থাকতে দরকার পড়েছিল, যদি রক্ত লাগে আমি খুশি হব। আমি এখনো মানুষকে বিশ্বাস করি, সেই জন্য আমার গ্রামের মানুষের সঙ্গে, এবং আমার ছেলেরা, আমি খুব ধন্যবাদ আমার স্ত্রীকেও, যে সে তো কলকাতায় বড় হয়েছে, কলকাতা মানে পার্শ্ববর্তী কলকাতা, কিন্তু পড়াশোনা সম্পূর্ণ কলকাতায়, বেড়ে ওঠা কলকাতায়, কলকাতার মানুষই, সেও প্রচুর মানুষকে জায়গা দিতে পারে, যে কারণে আমাদের দেশের বাড়িতে গেলে একটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। যে ছবিটা তোমরা এই মুহূর্তে দেখাচ্ছ, তিনি আমাদের মাসি। মাসি আমাদের বাড়িতে আজ থেকে 11 বছর আগে এসেছিল। মাসিকে আমি মা বলে ডাকি, আমার মা বর্তমান তা সত্ত্বেও, এবং মাসি জানে যে এই মা ডাকের মধ্যে মানে কম মা নেই, কমা নেই। কিন্তু তো এগুলো আমার না মানুষকে বড় ভালো লাগে। আমি যে কলকাতার বাইরে এই মুহূর্তে রয়েছে, আমি বর্তমানে শিউড়িতে রয়েছি, এখানে হোটেলে যারা রয়েছেন, যারা আমার শুটিং এ রয়েছেন, কি পরিশ্রম করে, আমি ওটা আন্তরিকভাবে করি, ছেলেরা সেটাকে খুব মানে অনুভব করে। এবং আমার বড় ছেলে একদিনকে গাড়ির মধ্যে যেতে যেতে বলেছিল যে বাবা তুমি কোনোদিন গরিবকে কষ্ট দাওনি না। তাতে আমার যে ভাই যে গাড়ি চালাচ্ছিল বিজেশ, সে আমার ছেলেকে বলেছিল তোর কাকাও কোনোদিন দেয়নি, ওরা খারাপ ব্যবহার করে। তো এটা আমার কাছে একটা ভীষণ, মানে আমি গ্রামের এমন কেউ আমাকে বলতে পারবেন, আমাদের আরবেলিয়া গ্রাম বাদুড়িয়া থানার অন্তর্গত বসিরহাট মহকুমার যে অবস্থিত, যে সেখানে আমি কারুর সঙ্গে মানে আমি ডেকে তার ভালো মন্দ বা আমি চেষ্টা করি, খুব মহাপুরুষ মানে নই আমি, কিন্তু আমার ভীষণ বিশ্বাস মানুষের মধ্যেই সবকিছু আছে, মানুষ, প্রাণ, প্রতিটা জিনিসের মধ্যে। এটা আমার আন্তরিক অনুভব। একটু চাতুর্য, অভিনয় ছাড়া জীবনযাপন করলেই একটা মুক্ত হওয়ার প্রভূত সুযোগ থাকে, নিজেকে খুঁজে পাওয়া এবং নিজেকে একটা সুন্দর করে রাখার একটা ভীষণ বড় সুযোগ পাওয়া যায়। কি সব এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি এই মানুষের সঙ্গে মিশে, আমি ছেলেদের মধ্যে সেইগুলি দেওয়ার চেষ্টা। মানে তুমি যখন বলছিলে না, আমার কি যে অনুভূতি হচ্ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং মেসোমশাই মাসিমাকে সশ্রদ্ধ প্রণাম, যে এরকম একজন রত্নকে তারা, মহাপুরুষ, মহান পুরুষ, তুমি মহান একজন মানুষ, এবং সত্যি অসম্ভব খুশি হচ্ছি আজকে তোমার সাথে এই আড্ডাটা ফাইনালি অবশ্যই মারতে পেরে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এবার এই যে ফাদার্স ডে, এরকম দুটো দারুণ পুত্র বাড়িতে সবসময়, তুমি যেখানে সেখানে এবং তোমার ওয়াইফ যেখানে, আমি তোমাদের সাথে অল্প হলেও একটা ছোট্ট খাট্ট হলেও পার্টি জোনে মিট করেছি। সো ইউ পিপল আর লাইট, যেখানে যাও সেখানেই আলো একদম ঝকঝক করে। তো এই ফাদার্স ডে, তারপরে জামাই ষষ্ঠী, এই যে একটা বিশাল অনুষ্ঠানের সময়, এই সময়টাতে জীবনে কি ঘটছে একটু জানবো। আমি তো খুব রিচুয়ালস প্রিয়, মানে আমার ভীষণ ভালো লাগে আমাদের যে এত আচার উপাচার, এত পুজো। আমি যে বাংলাটায় জন্মেছি, এই যে আমি কত ধন্যবাদ জানাই আমার ঈশ্বর বা আমার অন্তরিক্ষে যিনি বসে আছেন মাথার উপরে, তাকে আমি যে কত ধন্যবাদ যে তুমি এত সুন্দর জায়গায় আমাকে একটা জন্ম দিলে, যদি প্রতিটার নাম পড়ি তাহলে একটা জন্ম কেটে যাবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমার কাছে প্রত্যেকটা অনুষ্ঠান খুব প্রিয়। অ্যাকচুয়ালি ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো তো আমাদের সংযোজন হয়েছে জীবনে, বা ভ্যালেন্টাইন্স ডে, এগুলো সংযোজন হয়েছে। আমাদের অনেকগুলো দিন আছে, অনেকগুলো বিষয় আছে। আজকে যখন আমি দেখি আমার ভাইয়ের মেয়ে আমার ছেলেদেরকে ভাইফোঁটা দিচ্ছে, যেহেতু আমার নিজের কোনো বোন নেই, তো সেই আমার যে খেদ মনের মধ্যে একটু হলেও নিজে, আমাকে অসুবিধা হয় না, আমাকে প্রচুর মানুষ ভাইফোঁটা দেয়, ডাকে, বাবা আমার সঙ্গে খুব ভালো যোগাযোগ, আমার জ্যাঠার যে মেয়েরা রয়েছে তাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ। আমার এক দিদি আছে যার সঙ্গে আমি বড় হয়েছি, রত্নাদি, সেও আমার সবসময় বলে। কিন্তু ফাদার্স ডে, এই যে বাবাকে উদযাপন করা, আমি মিঠুনদার একটা কোট বলবো, উনি একটা কথা বলেছিলেন যে মা 10 মাস ছেলেকে পেটেতে ধারণ করে বা সন্তানকে ধারণ করে, বাবা সেই পেটটা চালানোর জন্য কিন্তু সারা জীবন শ্রাদ্ধ করেছে। দ্যাটস বাবা।
তো আজ বাবা কি, আমার বাবা আমার জন্য কি করছে, সেটা আমার নিজের সন্তান হওয়ার পরে আমি বুঝতে পারি। তো আমার ছেলেদের কাছে এগুলো একটা ভীষণ বড় দিন। আর তারা সবসময় মাদার্স ডেতেও খুব আনন্দ করে, ফাদার্স ডেতেও তারা সব কেনাকাটা বাবাকে দেওয়া। আমার খুব জীবনের বড় দুঃখ, আমার ছেলের দেওয়া একটা ডিওড্রেন্ট আমার হারিয়ে গিয়েছিল ব্যাগ থেকে। সে যে আমি কি কষ্ট পেয়েছিলাম সে আমি বোঝাতে পারবো। এর থেকে এত কষ্ট হতে পারে না। তাদের যে লেখা কাগজগুলো সেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমি রেখে দিই। আর জামাই ষষ্ঠী আমার চিরকালই, কেন জামাই সুলভ দেখতে, আমি জামাই সুলভ একটা ব্যাপার আছে। এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরেও আমি দেখেছি। তো হ্যাঁ, আমাকে সব থেকে বেশি ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাঁড়ি নিয়ে খুব মানায়। সেই আনন্দ আমি দুহাত পেতে দিই, আমি দুবুক, আমার অনুভূতিটা। প্রত্যেক বছর আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠী করেন। এক বছর হয়নি, কারণ আমি ছিলাম না, বিদেশে ছিলাম বলে একবার করতে পারিনি, আমি খুব মিস করছিলাম। আর আমার মনে হয় রিচুয়ালসটা খুব বেশি ইম্পর্টেন্ট। উনি যখন আমাকে ওই পাখাটা দিয়ে সারা গায়ে বোলান বা হাওয়া দেন, আমি ফিল করতে পারি তার মধ্যে ওনার একটা প্রচন্ড উইশ, আশীর্বাদ আমার উপরে কিন্তু বর্ষায় এই সময়টা। আর বাকি তো ঠিকই আছে, সারা বছর ধরে যা সহ্য করছি, একটা দিন তো তাদেরকে আমাকে একটা সাবসিডাইজ করতে হবে, কিছু করার। এই হচ্ছে জামাই ষষ্ঠী। আমি জামাই ষষ্ঠীকে এনজয় করি। আর আমার ছেলেদের থেকে ভালো বন্ধু, আমার বড় ছেলের থেকে আমার এই মুহূর্তে ভালো বন্ধু খুব কম আছে। উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আমি বলেছি বাবা তোমার ওর 16 কমপ্লিট হবে এবছর। আমি বলেছি আমি খুব কষ্ট পেয়েছি যে তোমার যে বয়স, এই সময় অনেক প্রশ্ন আসে, এই সময় অনেক কিন্তু আসে, তুমি সেগুলো আমাকে, ইউ ক্যান আস্ক মি এনি এক্সটেন্ডেড পার্ট কোয়েশ্চেনস, বিকজ যা কিছু পৃথিবীতে হয় সেটা খুব স্বাভাবিক। কারণ আমি জিজ্ঞেস করে অনেকে আমাকে বলছে ভীষণ পেকে গেছো আজকাল। তো এই তুমি কোনো পাগল, তোমার মাথা, আর ও জেন জিবি, এটা আমার মাথায় রাখতে হবে। আমার থেকে অনেক এগিয়ে, এমন এমন জিনিস আমায় ঠিক করে দেয়, এমন এমন কথা আমাকে বলে, সেগুলো আমার কাছে শিক্ষণীয়। ভাবি এই মস্তিষ্ক তৈরি হলো কি করে। বাট তাদের সময় পৃথিবীটা আলাদা। আমাকে মোবাইল অব্দি আসতে গিয়েও জীবনের 20টা বছর অপেক্ষা করতে হয়েছে, সেই জিনিস বা সব। আমি খুব উদযাপন করেছি। তো একটু জানবো, এই যে জেনজি ভার্সেস বাবার যে গল্পগুলো হয়, তার মধ্যে কোন ব্যাপারটা তোমার একদম সবচেয়ে মনে হয়েছে, আরে বাহ, অনেক কিছুই নিশ্চয়ই ঘটে, এক্ষুনি কোনটা মনে পড়ছে? দুই পুত্রের কথোপকথন বাবার সাথে, যদি জিজ্ঞেস করি যে হোয়াট হ্যাজ ওভারওয়েলমড ইউ? আমার কাছে ছেলেদের সব থেকে বড় ছেলে আমাকে, আমার মধ্যে একটুখানি মাঝে মাঝে একটু ভর করে, মাল্টিটাস্কিং একটু ভর করে। তো শুটিং করে এলাম, শুটিং করে ওদের সঙ্গে গল্প করলাম, গল্প করি, একটু গান শুনতে বসে গেলাম, তারপরে একটু বই পড়লাম। সে বড় ছেলে বলে, এত কাজ একসঙ্গে করতাম বাবা, একটু রিল্যাক্স করো, তুমি তো সারাক্ষণই কাজের মধ্যে থাকো, তোমার একটু রিল্যাক্স করা দরকার। এই যে কথাটা আমাকে বলেছে, এবং তার সঙ্গে অনেক সময় মায়ের সঙ্গে আমার যখন বাঁধে আর চরম পর্যায়ে গেল, আজকাল ছেলেদের কথায় আমি সেগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারি। পারিবারিক সমস্যায় একজনের সঙ্গে হচ্ছিল, আমার ছোট ছেলে 11 বছর বয়সে সুন্দর করে আমাকে বলে গেল, বাবা উনি যে কথাগুলো বলছে মিলছে না, একটু মিথ্যে কথা বলছে। এবং বাবার পরিশ্রম এবং সেটা, এই যে ওদেরকে আমি বলি যে পড়াশুনো, মোবাইল সব থেকে বড় কথা। এই পৃথিবীর একটা সমস্যা, যেমন আশীর্বাদ মোবাইল, সমস্যাও মোবাইল। তো তাদেরকে আমি বলেছি যে যদি তুমি মনে করো অন্যের কাহিনী তুমি সবসময় দেখবে, তাহলে তোমার কাহিনী আর অন্য দেখবে না। আমি যদি সবসময় সবারটা স্ক্রোল করতে থাকি, তাহলে আমারটা কবে হবে, এটা তুমি কিন্তু মাথায় রাখো। ওরা ক্রিকেটার হতে চায়, ওরা কায়মনোবাক্যে ক্রিকেট খেলে। আমি খুব একটা মাঠে টাটে আজ অব্দি যাই ঠাইও নি, কোন ক্লাবে খেলে, কার কাছে খেলে জানি মাত্র। ওর মা তবে জানে, ওর মামা জানে, আমার ছোট দেবিকার ভাই যে আমাদের সঙ্গে থাকে প্রশান্ত, ও জানে। ওরা খুব স্বাবলম্বী। এটা কিন্তু আমি ছিলাম না। সেই দিক থেকে দাঁড়িয়ে যে বেড়াতে গেলে, ছোট ছেলে, আমরা লাস্ট আন্দামান বেড়াতে গেছিলাম, সমস্ত খাবার হোটেল, থাকার হোটেল, দর্শনীয় স্থান ছোট ছেলের কাছে মুখস্থ, কারণ সে ইউটিউব দেখে তার একটা সামারি করে রেখে দিয়েছে, এবং সে বলছে এখানে চলো, এখানে চলো, এখানে এলে ভালো পাবে। এবং আমি তো কিচ্ছু জানি না, সব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি শুধু যাই মাত্র। আমি এটা লাস্ট পরীক্ষার মতো বসে পড়ি। এবং একটা ঘটনা শুনলে তোমার ভালো লাগবে, ইটালিতে মিলান স্টেশনেতে আমরা দাঁড়িয়ে আছি সকালবেলায়, আমরা জার্মানি যাব, ফ্র্যাঙ্কফুর্ট যাব। তো আমি একটু তাড়াহুড়ো করছি, ট্রেনটা ছেড়ে দেবে, আমরা খাবার কিনছি। তো আই বললাম, প্লিজ ম্যাম, হারি আপ, ইউ আর গেটিং লেট, দ্য ট্রেন হুইসলিং। তো হট করে মহিলা একটা কি বলেছে,
তো আমার ইংরেজি ওই অবধি বুঝতে পারিনি কি বলেছে। বড় ছেলে সঙ্গে সঙ্গে তাকে বলে আই এম সরি, তখন বলো ইউর ফাদার ইজ ভেরি রুড। বলে নো, মাই ফাদার ইজ নট রুড, বাট উই আর গেটিং লেট, দ্যাটস ওয়াই হি ইজ ইন হারি। তো এই আমার যে আমাকে প্রোটেক্ট করার লোক তৈরি হয়ে গেছে, যে বাবাকে অপমান তুমি করতে পারো না। আমার বাবা অপমানিত হবার অনেক জায়গায় আমার বড় ছেলে অনেককে বলেছে যে দেখ মানুষটা মানে বলে না বা তার পজিশন বোঝায় না বলে এরকম করো না, এটা বলেছে বড় ছেলে। আমার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি। আর ওরা এটা জানে যাই কিছু হোক। আর একটা বিরাট বড় গিফট ওরা আমাকে দিয়েছিল কলকাতা এয়ারপোর্টে নামার পরে, বেল্টে যখন এগুলো আসছিল সুটকেস গুলো, তখন ওরা একটা কল্পনায় খেলা খেলছিল। এরকম সুটকেসের মধ্যে ওরা কবে একটা দেখেছে যেখানে প্রচুর টাকা আসে, হ্যাঁ সোনা গয়না আসে, বন্দুক টন্দুকও আসে, আজ থেকে 5-7 বছর আগে। তো ছোট ছেলে বলছে একটার মধ্যে সুটকেসে বন্দুক আছে, একটা টাকা আছে। দাদা তুই কটা সুটকেস দিবি? তো দাদা বলছে আমি 2টো নেবো, 3টে নিয়ে নেবো। ছোট ছেলে বলছে আমি 2টো নেবো, মাকে 2টো দিয়ে দেবো, টাকা ভর্তি সুটকেস। ছোট ছেলে বলছে বাবা মনে হয় 4টে নিতে পারবে। তখন বড় ছেলে বলছে বাবাকে দিস না, যাওয়ার সময় পুলিশকে বলবি এই টাকাগুলো আমার, এগুলো রেখে। কি যে ভালো লাগছে। আমি জানি তোমার কাছ থেকে আমি একটা খুব সময় নিয়েছি, বেঁধে না, ছিল না। কি যে ভালো লাগছে। আচ্ছা তোমার এই যে বসিরহাটের বাড়িটা তো বাড়ি না, একটা প্রাসাদ, তো সেটার একটা মানে তোমার সাথে একটা আড্ডার একটা ছোট্ট অংশ আমার মনে হয় ওই বসিরহাটের বাড়ির ব্যাপারটা একটু না দেখলে হবে না, তো আমরা ছোট্ট করে একটু দেখে নিই। দেখে নাও। ওখানে রাধা গোবিন্দজি আছেন, হ্যাঁ, এবং মানে একটা মানুষ যেভাবে তার জীবন চালায় সেভাবেই তাকে সুন্দর করে রেখেছে। আমার দাদা ওখানে পুজো করেন শয়ন, আমরা আসলে ভোগ দেওয়া হয়, আমরা গিয়ে বসে কথা বলি, ওখানে গিয়ে সময় কাটাই। এটা আমাদের দালান, আমার দালান। মা দুর্গা এই আশীর্বাদটাই জন্মে করেছে যে এরকম একটা মানে পুজো হয় এবং উদযাপন হয়, সেরকম একটা পরিবারে আমার জন্ম দিয়েছেন। আর এখানে আমাদের এই যে ছবি, এই রং একবার তাকা, দেখো রং বললেই তাকাবে, রং আবার পালিয়ে গেল। রং রাধা ওরা দুজন আছে, ওদের মায়েরা আছে ভিতরে, ছবি আর তুলি। নামগুলো ইন্টারেস্টিং, সব আমরা ভেবে দেওয়া হয়েছে আর কি। একটু বলো মানে এই বাড়ি মানে এই যে বিশাল একটা শহর রয়েছে তোমার, একটু বলো একটু প্লিজ। আমি আজকাল একটা জিনিস বুঝেছি, আমার খুব কষ্ট লাগে যে যত আমাদের প্রাচীন ওই মানে ঐশ্বর্য, ঐতিহ্য, আভিজাত্য সবকিছু, তার না একটা সময় থাকে এবং তার একটা গতি থাকে। সে ঠিক লোকের হাতে পৌঁছে যায়, না হলে সে যখন দম ছেড়ে দেয় তখন সে আস্তে আস্তে মিশে যায়। তো আমাদের বাড়ির অনেকগুলো বাড়ি ছিল ওইখানে, মানে পর পর যেমন রেল বোর্ডের চেয়ারম্যান অমিয় কুমার বসুর বাড়ি, যেমন বাটার ডাইরেক্টর শৈলেন্দ্রনাথ বসুর বাড়ি, যেমন আমাদের ক্যালকাটা ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন দিলীপ কুমার বসু, ডিকে বসুর বাড়ি, এবং আরো বিখ্যাত মানুষ যাদের খুব ঐশ্বর্য ছিল। নরেন্দ্রনাথ বসুর ওই মূল যে সম্পত্তির যে বিরাট বড় বাড়ি যেখানে আমরা থাকি, উপেন্দ্রচন্দ্র বসু তার বাবার নাম, তারা তৈরি করেছিলেন। আমরা একটা পাশের বাড়িতে থাকতাম, নিবারণ চন্দ্র বসু আমার বাবার দাদা, মুরারি মোহন বসুর বাবা। তো তারা এই পুরো অঞ্চলটা তৈরি করেছিলেন, কিন্তু কোনো বাড়ি আর আসতো না, কোনোটা নেই। কেউ বাড়ি সবাই ছেড়ে দিচ্ছেন এবং কলকাতায় বসে বিক্রি করে দিচ্ছেন, সেটা একটা কন্ট্রাডিকশন ব্যাপার। সে নিয়ে আমি খুব কষ্টে আছি এবং ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। মানে কিভাবে যে করছে, মানে সেটা যে একটা কত বড় একটা বিরাট বড় চক্র, যাই হোক। কিন্তু ওই যে দুর্গাপুজো 354 বছর ধরে মা যে আমাদের দালানে আসেন দয়া করে, এবং আমাদের 4টে শিব মন্দির, সেখানে বুড়ো শিব আছে। আমার পিসি জ্যাঠারা বলেছে বুড়ো শিবের দিকে তাকা, আমরা ওখানে আড্ডা মারতাম বুড়ো শিবের মন্দিরের সামনে, আমি ছোটবেলা থেকে, কারণ আমি তো ওখানে জীবনে 18 বছর ছিলাম। আর বুড়ো শিবের মন্দিরের ঠিক সামনের দিকটাতে আমাদের গার্লস স্কুল আছে, আর বলে দিতে হবে না কেন বসে আড্ডা মারতাম। তো বোধনতলা আছে যেখানে প্রথম মা দুর্গা আসেন ষষ্ঠীর দিন। আমাদের ওখানে বাস্তুতলা রয়েছে, সেখানে শেতলা মায়ের পুজো হয় এবং সেটা আমাদের পাড়ার সবার মিলিয়ে, এবং কালী পুজো হয়, পৌষ কালী। আমাদের বাড়ি মনসা পুজো আছে, কত বছর ধরে পুজো হচ্ছে কেউ জানে না। এবং এই যে রাধা গোবিন্দ আমাদের সঙ্গে রয়েছেন, তার ঠাকুরঘরটা দেখলে রূপসা তুমি বলবে যে আমার জীবনের যত রকম সমস্যা রয়েছে আজ এখানে এসে শেষ হয়ে গেল। আমি তোমাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমাদের ঠাকুরঘর তুমি যেদিন দর্শন করবে। তো এই যে বিষয়টা,
বহু মানুষের সঙ্গে চলতে 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 আজ আমাদেরকে ভগবান খুঁজে নিয়েছে, এবং সেখানে আমরা যাই, উদযাপন করি। দুর্গাপুজো, কালী পুজো, আমাদের দশহরা পুজো হয়, এই এখন হবে বর্ষাকালে, হ্যাঁ, উচ্ছে প্রসাদের মধ্যে থাকে দশহরা পুজো। আমাদের বাড়িতে ভগবতী পুজো হয়, যেহেতু আমার 4জন ভগবতী আছে, 3টি মেয়ে, একটি ছেলে। রং, রাধা, ছবি তুলি ওদের মা, আর রং হচ্ছে আমার নন্দী ছেলে, আর রাধা হচ্ছে মেয়ে। আসলে বেসিক্যালি ওরা আমার নাতি নাতনি। তো ওরা যা আমরা গেলে করে তুমি বিশ্বাস করতে পারবে না, কথা বলে আর কি, কতক্ষণে বিস্কুট দেবে, কতক্ষণে কাছে যাবে, একটু গায়ে হাত বুলিয়ে দেবে। তো এই হচ্ছে, ওখানে রয়েছে ফুল, রয়েছে গাছ, রয়েছে আর অজানা পাখির ঝাঁক রয়েছে। শুধু এইটুকুনি পাওয়ার জন্য আমার দেশের বাড়িতে যাওয়া। আমরা এই সম্পত্তি, আমার বাবা বলেছিল পুকুরঘাটে দাঁড়িয়ে, এ জিনিস আমরা তৈরি করিনি, আমার বাবাও করে, সুতরাং এই বিক্রি করার অধিকার তোর নেই। সবসময় মাথায় রাখবি, যদি কিছু ভেঙে পড়ে যায় চোখ বন্ধ করে নিবি, করতে না পারলে, কিন্তু কিছু বিক্রি করিস না। সেটা আমরা এখনো, আমি, আমার ভাই, আরো আমাদের যারা আমার জ্যাঠা ছেলে রয়েছে, আমার দিদিরা রয়েছে, তারা না আসতে পারলেও দু চোখ ভরে হাউ হাউ করে কাঁদে যখন আমরা ভিডিও কলে দুর্গাপুজো দেখাই। বা এরকমও হয়েছে, সপ্তমীর সকালে এসে মা দর্শন করে সপ্তমীর দিন সন্ধ্যে ফ্লাইটে আবার তারা সব দিল্লি ফিরে গেছে। এবং যে যেখানে থাকে কিভাবে দুর্গাপুজোর পাশে দাঁড়ায় তুমি ভাবতে পারবে না। আবার অন্য দিকও আছে। তো দেশের বাড়ি আমার কাছে হচ্ছে আমার সকল কিছু পাওয়ার একটা জায়গা। আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, যেখানে শুটিং করি না কেন, আমি সবকিছু পরে মনে হয় একবার ওখানে যাব না। সেটা আমার স্ত্রীর ক্ষেত্রেও মনে হয়, আমার সন্তানদেরও মনে হয়। আমরা সবাই খুব ওই জায়গাটার জন্য আজ খুব প্রিভিলেজ আজকে আমাদের কাছে। এবং দুর্গাপুজো যেভাবে উদযাপন হয় এবং যে দায়িত্বটা প্রত্যেকবার আমার রিনুয়াল হয়, সেটা হচ্ছে এত মানুষ আসে, তাদের এত মানে কথা, তাদের দেখার ইচ্ছা, এ তো মায়ের দান ছাড়া কিছু হতে পারে না মা দুর্গার আমার মতো একটা সাধারণ গ্রামের ছেলের কাছে। তখন আমি মনে করি আগামী বছরে কিন্তু আমার অনেক দায়িত্ব আছে, আমাকে অনেকগুলো কাজ করতে হবে, ঠিকভাবে জীবনযাপন করতে হবে, না হলে এদের মুখ নষ্ট হয়ে যাবে। কারণ আমি বসিরহাট মহকুমা এবং বারাসাতের ওপার থেকে বলতে গেলে উত্তর 24 পরগনাকে আমি রিপ্রেজেন্ট করি আমাদের এই পারফর্মিং বা গ্ল্যামার ওয়ার্ল্ড। অসাধারণ। তো এবার একটা ছোট্ট অংশে যাব, যেখানে আমি তোমাকে কিছু ছবি দেখাবো, আর ছবিটা দেখে এক্স্যাক্টলি তখন তোমার যেটা মনে হবে তোমাকে সেটাই বলতে হবে, ঠিক আছে? শুরু করা যাক। ও বাবা, এটা ধ্যাত্তেরিকা। তো এই ধ্যাত্তেরিকার তুমি, আর জীবনে কত কিছুকে ধ্যাত্তেরিকা বলে এগিয়ে যেতে হয়। ইন্ডাস্ট্রিতে যারা আসতে চায়, বাচ্চা কাচ্চারা, তাদেরকে একটু উপদেশ দাও না, বিফোর আই গো টু দ্য নেক্সট ইমেজ। মানে যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে, আমি শিওর সোশ্যাল মিডিয়া হোক বা সাক্ষাতে হোক, স্যার 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 আমরা অভিনয় করতে চাই, আপনার মতো হতে চাই, কি করবো একটু বলে দেন যদি কাইন্ডলি। কি করতে হবে আমি জানি না, তবে তোমাকে যেটা করতে হবে, তুমি যেদিনকে সবার কাছে একটা কিসের জন্য যাচ্ছ, অভিনয়ের জন্য যাচ্ছ, তোমার পারফরমেন্স দেখানোর জন্য যাচ্ছ, তুমি একটা দর্শককে সেবা করতে যাচ্ছ, তাকে তার অবসর সময়ে যখন সে সঙ্গী হিসাবে কাউকে কাছে পেতে চাইছে বা তার কাছে কেউ নেই, তখন তুমি টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে তার কাছে পৌঁছতে চাইছো। এই দিনটার কথা কিন্তু মনে রেখো, আর অনবরত চেষ্টা করো যে কি করে তোমার সামনে যারা রয়েছে তাদেরকে তুমি খুশি করতে পারো। সকল গ্রামারের ওপরের গ্রামার, যে আমি যাদের জন্য কাজ করছি তাদেরকে কি করে হাসি ফোটাতে পারি, বা আমার দুঃখের অনুভূতির সঙ্গে বা তার জীবনের কাহিনী যেন তিনি দেখছেন সেটাকে আমি মিলিয়ে একাকার করে দিতে পারি। আর কিছুদিন কাজ করার পরেই যেন তোমার মনে হয় না যে আমার বাহ্যিক আন্তরিক সব একটা পরিবর্তনের এবার মনে হয় সময় এসে গেছে। এটা করো না, মূল জায়গাতে থাকো, মূল যেটাতে বারবার তুমি ফিরে আসতে পারো। আমার কাছে এটাই মত। মানে কিছুদিন বাদে অনেক অপরচুনিটি বেড়ে যায়, অনেক জগৎ খুলে যায়, তখন একটা জিনিসই মানুষ, ওই রং মাখাটা, ক্যামেরার সামনে যাওয়াটা, ওই অরিকলনের গন্ধটা, এবং শুটিং শেষ হলে ঠিক করলাম তো, এই হিসেবটা থেকে যেন বেরিয়ে যেও না, এটা প্রথম মনে রেখো। তুমি বললেই বলবে না না আমি শুধু অভিনয় হয়। আমাদের তো একটা, আমরা খুব সাধারণ ঘরের ছেলে বা যারাই যেখান থেকে আসুক, এই এতটা প্রতিপত্তি, এতটা নাম, পথে ঘাটে মানুষ তোমাকে দেখে সমীহ করছে, পুলিশ তোমাকে আগে বের করে দিচ্ছে, তোমার শো আছে, এইটার যেন চিরজীবন তুমি একটা সম্মান করতে পারো। সেটা যেন অন্য কোনো জগৎ এসে তোমার এই জগৎটাকে যেন ঠেকে দিতে না পারে। এটা আমার মনে হয় তোমার জীবনের শর্ত হওয়া উচিত।
পরের ছবিটা। মা, দুটো মা, আমার মা আর মা দুর্গা। এই যে মা দুর্গার ইচ্ছা না থাকলে আমি আমার মায়ের কাছে আসতে পারতাম না। কারণ আমাদের বাড়িতে জন্মগ্রহণ করাটা খুব একটা সাধারণ ঘটনা নয়। যাদের বাড়ি, আমার জ্যাঠা বলতেন যে ওদের বাড়ি দুর্গাপুজো হয়, অত খারাপ কথা ওদের বলিস না। আমার সবকিছুর আধার হচ্ছে মা দুর্গা, তার জন্যই আজ। আর আমার মায়ের কাছে আমার খুব কৃতজ্ঞ আমি। আমার মা খুব স্ট্রাগল করেছে, বিকজ অত বড় বাড়ির বিয়ে হয়েও বাবার যেহেতু আর্থিক দিকটা খুব বেশি মজবুত ছিল না, তাই মা সবসময় একটু পিছনের সারিতে ছিল। অভিযোগহীন মহিলা, নিজের জন্য কখনো অভিযোগ করেন যে আমার এটা নেই সেটা নেই। এবং আরেকটা খুব সৎ। আমাদের ছোট মা আছেন, আমার আরেকজন মা যার কাছে আমি বড় হয়েছি, আমাদের বাড়িতে আমরা একসঙ্গেই থাকতাম। ছোট মা এখনো আমার পৃথিবীর শ্রেষ্ঠ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। সেও বলে তোর মা খুব সৎ। আমাদের অভাব ছিল, কিন্তু আমার মা কখনো মনে হয়নি এটা নিয়ে নি, ওটা বিক্রি করে দিই। আমাদের অনেকটা সম্পদ কিন্তু দেশেতে, বা বাবার অবর্তমানে মার ব্যক্তিগত পুঁজি বাড়ানোর জন্য বাবার কাছ থেকে যেটা মা টাকা নিয়ে নিত, চুরি করে নিত, সেটা অন্য, সেটা তাদের মধ্যে ব্যাপার। আমার মা খুব সৎ, আর মা খুব লক্ষ্মী। মা থাকাকালীন দেশের বাড়ি গেলে তুমি বুঝতে পারবে যে একটা ভাঙা সিংহাসনকেও মা খুব যত্ন করে রাখতে পারে। তো মায়ের মধ্যে অনেক গুণ আছে। আর একটা জীবনের মূল কথা মা বলেছে, আমি অনেক জায়গাতেও সেটা বলেছি। মা আমাকে বলতো, আমি যখনই খুব কষ্ট পেয়ে যাই কারোর কথায়, তখন মা বলে দুতলা ভাত খেয়ে হজম করতে পারিস আর মানুষের একটা কথা হজম করতে পারিস না। এটা আমার জীবনে খুব সাহায্য করেছে। অসাধারণ। তোমার মাকে আরো একবার প্রণাম, এবং মন থেকে আন্তরিক ভাবে আমরা চাই উনি সুস্থ থাকুক এবং এভাবেই দু থালা ভাত নিয়ে অপেক্ষা করুক, খাইয়ে দিক, ভালোবাসুক। ওফ, কি যে ভালো লাগছে তোমার সাথে কথা বলে। দিস ছবি হ্যাজ টু ফলো কিল বিল সোসাইটি। একটু অন্যরকম তুমি, এবার একটু অন্যরকম যে ইমেজটা আছে তোমার মধ্যেও কি এক ড্রপ হলেও কালি আছে? তোমাকে তো দেখে মনে হয় টু গুটি গুটি বয় তুমি। না না, তোমার আদার সাইডটা একটু জানি আমরা। যথেষ্ট কালো সাইড আছে। সংসার পৃথিবীর বুকে যখন এসেছি, যেমন একটা মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে কাম, ক্রোধ, লালসা, ভালোবাসা, প্রেম সবকিছু থাকে, তেমনি আমার মধ্যে কি করে সবটা ঠিক থাকবে? আমার কাছ থেকেও মানুষ কষ্ট পেয়েছে, তবে সেটা খুব সেই সময়ের আমার একটা রিপারকেশন। তাই আমার মধ্যে আমি মাথা গরম করে ফেলি, কারণ অনেক সময় মনে হয় কেউ কোনো বিষয় সন্দেহ করলো, কোনো বিষয়ে প্রশ্ন তুললে আমি পট করে মানে একটা চট করে রেগে যাই। মায়ের সঙ্গে চেঁচামেচি হয়, স্ত্রীর সঙ্গে পানিপথের যুদ্ধ হয়, কিন্তু তাতে আমি অসৎ, আমি মানুষকে ছোট চোখে দেখি, আমি ধূর্ত, এগুলো আমার মধ্যে নেই। আমি মিথ্যে কথা বলি, আমি একদম মিথ্যে কথা বলি না। বউয়ের সঙ্গে দু একটা বলেছি, ইদানিং আর দরকার পড়ে না বলার জন্য, কিন্তু আমি একদমই গুড়ি নই। আমাকে তুমি যেরকম সিচুয়েশন দেবে, মানে আমি সেই সিচুয়েশন আমি কিন্তু যদি দরকার পড়ে সেইভাবেই তোমার ফেরত দিয়ে দেবো। একটা সময় অবধি তোমাকে যতটা সম্ভব ভদ্রতার সঙ্গে থাকবো, কিন্তু আমার একটা সময় বাদে গিয়ে মৃত্যু ভয় কাজ করে না। তখন মনে হয় যে তুমি কি সেই মানুষ যারাতে আমার মৃত্যু লেখা আছে? তুমি কি সেই মানুষ যার জন্য আমি মিলিয়ে যেতে পারি? মনে হচ্ছে না। সুতরাং তোমার যে আমাকে যে নিচে দেখাচ্ছ তুমি, সে অধিকার তোমাকে কেউ দেয়নি, এটা আমি দাঁড়িয়ে যাবো না। অসাধারণ, অসাধারণ। তুমি তোমার জীবনে নিজের কর্মগুণে এবং নিজের পুরো একটা এত সুন্দর পার্সোনালিটির জন্য তুমি প্রচুর ভালো ভালো কাজ করো, এবং অল মহান হস্তিয়া, আমরা যাদেরকে বলি মহানেস্ট হস্তিয়াদের সাথে তুমি ওঠো বসো। তার মধ্যে একটা ছবি দেখাচ্ছি, এবং আমার প্রশ্নটা আমি একটু করে নিই। নট অনলি উইথ দিস মহানেস্ট হস্তি, বাট জীবনে যখনই তুমি খুব সিনিয়র কাউকে মিট করো, কোন কোন জিনিসগুলো তোমার মনে হয়েছে যে মোটামুটি সব সাকসেসফুল মানুষের মধ্যে এই গুণগুলো মনে হয় কমন? সো ছবিটা হচ্ছে এটা। দেখো, আমি একটা ছোট্ট ব্যাটারি, তুমি ট্রান্সফরমারের ছবি দেখাচ্ছ, যে ট্রান্সফরমারের থেকে সারা কলকাতায় আলো যায়, সারা ভারতবর্ষে আলো যায়, সারা পৃথিবী আলোকিত হয়। আমার জীবনে এরকম আমার সাহসিকতারও একটা শ্রেষ্ঠ নিদর্শন এই ছবিটা। ওই পাশে বসার কেউ সুযোগ পাচ্ছিল না। তখন দেখো, চোরের নেই বাটপারের ভয় আর কি। আমি কি নিয়ে এসেছি, আমার কাছে শুধু একটু আমি তো কোনো অন্যায় করছি না। জায়গাটা ফাঁকা ছিল, আমার আজও মনে আছে কত বড় বড় শিল্পী সেখানে ছিল, আমি টুক করে গিয়ে বসে পড়েছিলাম। আমার ওইটুকুনি যে এইটাই যদি আমার প্রাপ্তি হয়, এই সময় আমাকে এই সুযোগটা দিয়েছে সুজিত সরকার, সে ব্যবস্থাটা করেছে। আমি ওনার পাশে গিয়েছিলাম। আমি তোমাকে প্রথম বলছি, আমি কোনো স্ক্রিনের মাধ্যমে, উনি 1 সেকেন্ডের কম সময় হলেও আমার পাঞ্জাবিটা দেখেছিলেন, জানো, এক পলক। আর যখন ট্রেলারটা দেখানো হয়েছিল, ট্রিজারটা,
না, ট্রেলার ছিল এটা। ট্রেলারটা দেখানো হয়েছিল, অন্ধকার করে দেওয়া হয়েছিল। ট্রেলারটার শেষে উনি আমাকেই চেনা পড়েছিল, আমাকে কনগ্রাচুলেশন বলেছিল হ্যান্ডশেক করে। আমি সে হাতটা নিয়ে কি করি আমি ভাবতে পারি না। যত দিন যাচ্ছে কি করে, মানে বিখ্যাত মানুষের একটাই গুণ, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, যা কিছু হয়ে যাক আমি ফিরবো ওই জায়গাটায় যেটা থেকে আমি শুরু করেছিলাম। এই মানুষটা দেখো কত কিছুর মধ্যে দিয়ে গেলেন, কিন্তু ফিরলেন আবার সেই পিকুতে এবং আমাদের কলকিতেই ফিরে এলেন। আমি ভাবছি কনসিস্টেন্সি, বিখ্যাত মানুষের একটাই কনসিস্টেন্সি। আমার একটা রুটিন থাকবে, আমার একটা ডিসিপ্লিন থাকবে, আমি তার মধ্যে থাকবোই থাকবো। আমার একটা ছোট্ট ঘটনা একটু তোমার সাথে হঠাৎ মনে হলো, যেটা আমিও কোথাও কিছু বলি না সেভাবে, কিন্তু এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। বহু বছর আগে, তখন লাস্ট ইয়ারের শুটিং এর সময় অমিতাভ বচ্চন কলকাতায়, তো আমি যেখানে কাজ করতাম, তো সেখানে আমাকে বললো মিস্টার বচ্চন ইজ ইন টাউন, ইন্টারভিউ লে লিজিয়ে। মানে অ্যাজ ইফ আমার ফ্যামিলি ফ্রেন্ড, হ্যাঁ অ্যাজ ইফ। তো আমার ওই একটি 15 থেকে 18 মিনিটের ইন্টারভিউয়ের জন্য মোটামুটি আমি 21-22 দিন লড়েছিলাম। তো ফাইনালি যখন অবশেষে গিয়ে ওনার আইটিসি রুমে বসেছি, তখন ওই সময়টা রোজানা ওই গানটা উনি গেয়েছেন নিঃশব্দের। ওই সময়টাতে উনি প্লেব্যাকে ওই গানটা করেছেন এবং সেটা আমাদের রেডিওতে গা গা করে বাজে। তো আমি প্রশ্ন করেছিলাম এবং ওনার পাশে বসার তো সাহস হয়নি, উনি সোফায় বসেছেন, নিচে রেকর্ডার ধরে বসেছি। তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই গানটা নিয়ে প্লেব্যাকে। অল থ্রু দি ইন্টারভিউ আমি এবং আমার সাথে আমার আরেকজন, তখন সে খুব নতুন জক ছিল, সে আমার সাথে অ্যাকম্পানি করেছিল। অল থ্রু দি ইন্টারভিউ উনি না লুকটা রেখেছিলেন নিচে, আমরা দুজন দুদিকে নিচে, উনি আমাদের দিকে তাকিয়ে কিছু বলছিলেন না, একদম ব্ল্যাঙ্ক একটা স্পটে উনি উত্তর দিচ্ছিলেন। এই প্রশ্নটা যেই ওনাকে করলাম রিগার্ডিং দিস প্লেব্যাক রেকর্ডিং, उन्हीं बोले देखिए गायक तो मैं हूं नहीं, लेकिन इतना बता सकता हूँ कि गाना एक ही टेक में रिकॉर्ड हुआ। एक ही टेक में रिकॉर्ड हुआ কথাটা উনি জাস্ট তাকিয়ে 4 সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে ডিরেক্টলি বললেন। এন্ড এখনো যখন আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, বিকজ ওই দৃষ্টি এন্ড অল থ্রু যে লোকটা তোমার দিকে তাকায়নি, আমার কাছে আমার মনে হয় দ্যাট ইউ নো সত্যি ভগবান আছেন বলে, ওপরওয়ালা আছেন বলে এই মুহূর্তগুলো আমরা হয়তো পেয়েছি। এবং তোমরা যা, মানে আমি তো ভাবি প্রত্যেক সাংবাদিকের বই লিখে যাওয়া উচিত, প্রত্যেককে লিখতে হবে যে পার্সোনাল মিট, তোমার কাজের বাইরে তুমি যে অনুভূতিটা তুমি পেয়েছো, এবং সেটা আমরা বিখ্যাত বেশ কিছু সাংবাদিকের বইতে পেয়েওছি, সবাই লিখেছে টিকেছে, আমি পড়েওছি সেইগুলো। ওইরকম ইন্টারভিউ, মানে তোমরা যে অনুভূতি, যে যেগুলো কাগজে বেরিয়েছে তার বাইরে যেগুলো তুমি দেখছো, তার মধ্যে যে সময় কাটে, এটা একটা অন্য অনুভূতি। এবং আমার মনে হয় আজকে কয়েক দিন বাদে তোমার সাথে এই মুহূর্তটা কাটানোটা আমার কাছে এরকম একটা অনুভূতির মতো হয়ে থাকে, বিকজ এত ভালো লাগছে তোমার কথা শুনে, সত্যি মুগ্ধ আরো একবার। দেখো তুমি নিজ গুণে তোমার আসনে, ওপরওয়ালা তো রয়েছেন এবং তোমার বাবা মা, তোমার শিক্ষা, সকলের ভালোবাসা, এটা ছাড়া তো হয় না। পরবর্তী ছবি কামিং আপ, ও বাবা, এটা খুব একটু দুঃখের ওই ছবিটা। আমরা খুব আনন্দেতে রয়েছি। এই ছবিটার 1 সপ্তাহ বাদে হলং বাংলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এটা হলং বাংলোর সামনে আমরা 4 জন বসে আছি। এটা মে মাসেতে ছেলেদের গরমের ছুটিতে আমরা বেড়াতে গেছিলাম, আমি যদি খুব ভুল না করি এটা 2023-এ আমরা এই বেড়ানোটা গিয়েছিলাম, 2023-এ এবং হলং বাংলোর বাইরে এই ছবিটা আমাদের তোলা হয়েছিল। কিন্তু তারপরে খুব দুর্ভাগ্য, আমি ওটা নিয়ে লিখেছিলাম। রাইট। তুমি দেখো বাবা হিসেবে ব্যস্ত, ভীষণ ব্যস্ত একজন মানুষ, তাও তোমার সোশ্যাল মিডিয়া দেখলেই আমরা বুঝতে পারি, এবং আমরা যারা তোমাকে একটু একটু চিনি বুঝি যে তুমি ভীষণ চেষ্টা করো সুযোগ পেলেই একটু টুক করে যদি বেরিয়ে আসা যায়। এরকম দেখে আমাদের মনে হয়, যেরকম ছবিটা দেখলাম, আরো এরকম কিছু মুহূর্ত আছে। তো একটু তোমার কাছ থেকে একটা উপদেশ চাই। সব বাবা মারা তো ভীষণ ব্যস্ত, ভ্যাকেশন গুলো শেষ হয়ে যায়, বাচ্চাগুলোর হয়তো হলিডেতেও যাওয়া হয় না। বেড়াতে যাওয়া জীবনে মেন্টাল হেলথের জন্য কতটা জরুরি, এই বিষয়ে তুমি অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ স্টার, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ সুপারম্যান। প্রথম কথা হচ্ছে স্টার কথাটা আমি নেবই না, তুমি সুপারম্যানও নই। আমি খুব সংসারী, মানে সংসার করতে চাওয়া একজন মানুষ, সংসারকে ভালোবাসা একজন মানুষ, তাও সব পেরে উঠি না। আমার একটা কথা খুব ভালো, আমাদের একজন সিনিয়র অ্যাক্টর আমাকে বলেছিল, উনি কার কাছ থেকে শুনেছিলেন আমি জানি না, বিশ্বজিৎ চক্রবর্তী, যে ব্যস্ত লোকের কোনোদিন সময়ের অভাব হয় না। আর পৃথিবীতে আমি সব থেকে বেশি দাম যে জগৎ আমার কাছে রয়েছে, আমার অভিনয় জীবনের বাইরে,
একটা হচ্ছে আমার আধ্যাত্মিকতা, আমি ভালো লাগে আমার, সেটা কিন্তু মানে হতে পারে আমি মানে গুরুদুয়ারা যাওয়াটাও আমার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। পৃথিবীর বিখ্যাত চার্চগুলো দর্শন করা, বা যখন সুন্দর একটা আজানের সুর, সেটাও আমার কাছে খুব প্রিয়। কিন্তু আমার যে ধর্ম, আমার যে হিন্দু ধর্মে আমি জন্মেছি, সেটার উদযাপন আমার কাছে একটা ভীষণ, সেটা আমার কাছে একটা বড় জায়গা। তার দৌলতে এই ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যা কিছু দর্শনীয় স্থান আছে, সেটা আমি চাই এই জীবনে মানে চাক্ষুষ করতে। বেড়ানোর মতো কোনো জিনিস পৃথিবীতে নেই। অনেক মানুষ বলেন আমরা তো বেড়াতে যাই না। আপনি কলকাতাটাকে একটু বেড়ান না, শুরু করুন না, একটা শনিবার বা রোববার করে একটু দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, একটু ইসকন, একটু কলকাতার যে গুরুদুয়ারা আছে, কলকাতার যে কালচার আছে, আপনি একটু শুরু করুন না। অনেক কিছু আছে এর মধ্যে। কলকাতার একটু বাইরে বেরোন না, একদিন রামপ্রসাদের ভিটেটা দেখে আসুন না। একদিনকে বড়মা দর্শন করতে গিয়ে নৈহাটি অব্দি যাওয়া হবে, রামপ্রসাদ আপনি পেয়ে যাবেন। আপনি চেষ্টা করুন না, শ্যামাচরণ লাহিড়ীর যে আশ্রমটি রয়েছে আমাদের হুগলিতে, সেটা একদিনকে যাওয়ার চেষ্টা করুন না, কাছে পিঠে। একদিনকে বিকেল বেলায় বজরা ভাড়া করতে হবে না, স্টিমারে উঠতে হবে না, একটু গদখালি, ধামাখালি ধারে চুপ করে গিয়ে বসে থাকুন হাওয়ার মধ্যে, একটু সাধারণ দোকানে চা খান, ভালো থাকুন। টাকিতে গেলেই যে বড় হোটেলটা বুক পাচ্ছি না, যাবো কি তা না, অনেক ছোটখাটো ঘটনা আছে। আমি ভীষণ ব্লেসড, এই একটা ব্যাপার হলে আমি দেখুন উত্তেজিত হয়ে গেলাম। মানে সুন্দরবনের গ্রাম দর্শন করুন না, দেখুন আপনি মেদিনীপুরের ভিতরে ভিতরে দীঘা, মন্দারমণির বাইরে একটা মেদিনীপুর আছে, কি সুন্দর ঝাড়গ্রাম, কনক দুর্গার মন্দির দেখুন না আপনি। মালদায় আসুন না, আমের সময় একবার ঘুরে যান না, এই গরমে তাহলে হবে না। ওখানে যে জহরি মা রয়েছে, যে বিষ মায়ের মানে ডাকাতরা দেখেছিল, একবার দর্শন করে আসুন না। এই পশ্চিমবঙ্গকে দেখুন না, একটা বছর জগদ্ধাত্রী পুজোর ভাসানটা দেখলে বুঝতে পারবেন এর থেকে বড় কার্নিভাল পৃথিবীতে খুব কম জায়গাতে হয়। নবদ্বীপ দুপুর বেলা বলে আমরা গিয়েছি, আরেকবার অন্যভাবে যে এখানে স্ক্রিপ্ট যেগুলো রয়েছে, যেগুলো মায়াপুরে যে কোনো মানুষ মানসিকভাবে যদি সমস্যার মধ্যে থাকেন, যদি কোনো রকম কষ্টের মধ্যে, আমি বলছি আপনি মায়াপুরে গিয়ে দুদিন ওই কীর্তনটা শুনুন, আমি তার ফল পেয়েছি, তাই আপনাকে বলছি। কামারপুকুর, জয়রামবাটি, আমাদের রাজা মহারাজের যে আশ্রম, আমার দেশের বাড়ি যেখানে আমি বড় হয়েছে, অনেকটা সময় কেটেছে, শিকড়া কুলিন গ্রাম, এগুলো বলেছি বেড়ানোর সঙ্গে সঙ্গে। আপনি শিয়ালদা থেকে ট্রেনে উঠে আপনি বসিরহাটের দিকে যান, আমার বাড়ির স্টেশন হচ্ছে মালতীপুর, আপনি শুধু দুধারে বিস্তীর্ণ প্রান্তর দেখতে পারবেন। দার্জিলিং এর কথা তুলছি না, আমি এমন একটা আলিপুরদুয়ার যেতে গিয়ে এমন একটা হোটেলের সন্ধান পেয়েছি, আমি ওরকম ধরনের হোটেল কখনো দেখিনি। সেখানে সবার জন্য বালিশ বিছানোর ব্যবস্থা করা আছে। কি সুন্দর সব জায়গা, এত ভালো ভালো ধাবা, এত সুন্দর। টুক করে এমন একটা জায়গার নাম বলে দেবে আপনি, বলে বাঁদিকে গিয়ে। আমি এক জায়গায় শুটিং করতে গেছিলাম সোনামুখী, ওইখানের একটি গ্রামের মধ্যে, গ্রামটার নাম নারায়ণপুর। কত বছর আগে তাদের একটা বনিদি বাড়ি এবং দুর্গাপুজো হয়, সব মিলিয়ে মিশিয়ে। একটু একটু বেরোতে থাকুন, দেখুন অনেকেই এইগুলো করছে, কিন্তু ওই সব জায়গায় গিয়ে মানে আমি বলছি যে আপনি একটু নিজের সঙ্গে সময় কাটান, পরিবার, ওই ভিড়ের মধ্যে আমি সমুদ্রে চান করতে গিয়ে ওইখানে কাঁকড়াটা হলে আমার ড্রিঙ্কসটা কোথায় হবে, এটার বাইরে একবার আরেকটা ট্রাই আউট করুন। টাকিতে এতজন যান, টাকি কালীবাড়ি মাকে একবার দর্শন করবেন। এটা আমি বললাম। বীরভূম জেলা শেষ হবে না আপনার। হাওড়া, কত কি আছে আপনি ভাবতে পারবেন না। খাবার বাড়ি থেকে রেডি করে আপনি চলে যান, গিয়ে কোথাও একটা বসে খান। তাহলে এখন প্রচুর রেস্টুরেন্ট, হোটেল রয়েছে। লং ড্রাইভ, আমাদের যে এত সুন্দর করে ট্রেনে করে, যেটা আমার ক্ষেত্রে এখন একটু সমস্যা হয়, আমার একটা ভীষণ শখ শীতের সকালে সাউথের ট্রেনে করে একদম ক্যানিং অব্দি যাব, ওইগুলো দেখতে দেখতে। কি মাঠের শোভা, কত সবজি। আমরা যেহেতু শোজ করি না, পশ্চিমবঙ্গটাকে একদম অলি গলিতে ঘুরে বেড়াই, মানে আপনি কল্পনা করতে পারবেন না যারা আমার অনুষ্ঠানটা দেখছেন। 3 ঘন্টা 4 ঘন্টা ভিতরেও মানুষ কিভাবে সুন্দরভাবে থাকে, কি সুন্দর সব গ্রাম। পুরুলিয়া, দর্শনীয় স্থান তো আছে, তাকে বাদ দিয়ে দিন, এমনি চলে। এই তো কদিন আগে আমলাশল গিয়েছিলাম একটা ছবির শুটিংয়ে, আরে বাপরে বাপ, সকালে ঘুম ভাঙলেই বিরাট পাহাড়, আর ময়ূরের ডাকের শেষ নেই। তাহলে ময়ূর এখানে আসবে না? ওই যে আমাদের এখানে আসতো, এই কুকুরগুলো না বড্ড তাড়িয়ে দেয়। কি কলোকিয়াল কথা। গাছ ভর্তি জবা ফুল লক্ষ লক্ষ হয়ে রয়েছে, যেন বলছে মা কালী দাঁড়িয়ে আছে। ও এই আমার। আর রাতের অন্ধকারে যদি কোনোদিন পারেন, শীতের শেষ মানে পৌষ মাঘ,
এরপরে ফাল্গুন মাসের মাঝামাঝি যখন গ্রামে ঠান্ডা থাকে, ফাল্গুনের শেষে প্রচন্ড ঠান্ডা থাকে গ্রামের দিকে, যদি চাঁদনি রাতে কোনোদিন সবুজ ধান ক্ষেত দেখেন, আপনি ভাবতে পারবেন না, মনে হবে ওপর থেকে মুঠো করে কে রূপো ফেলছে। কারণ কুয়াশার মধ্যে দিয়ে আসে তো আলোটা, মুঠো করে গুঁড়ো গুঁড়ো করে কেউ একটা রূপো ফেলছে। আর ওই যে আস্তে আস্তে বসন্ত যখন এসে যায়, তখন এই জল, পাতা, আর এই রাত পাখির ডাক, আর তার সাথে জলের পোকা ঘুরে বেড়ায় চাঁদনি রাতে। আর গ্রামে ওই মিষ্টি বাড়ি দূর দূরান্তে, যদি হোমস্টে করতে পারে পশ্চিমবঙ্গ, মানে আমি বলছি এটা আমার মেদিনীপুরের স্মৃতি, এটা আমার হুগলি জেলার স্মৃতি, এটা আমার নর্থ বেঙ্গলের স্মৃতি, এতে কোনো দর্শনীয় স্থান আপনি তৈরি করে নেবেন। আমি একটা খুব অসাধারণ অনুষ্ঠান করতাম শ্রী বাংলায়, ঘরে ঘরে শ্রী বাংলা। এটা তো আমার জীবনকে পুরো বদলে ফেলে, পশ্চিমবঙ্গকে চেনাটাই বদলে দিয়েছে। এমন এমন মানুষের বাড়িতে এমন এমন ইতিহাস রয়েছে, ভাবার পায়। অসাধারণ। মানে আড্ডার একদম শেষে একটাই প্রশ্ন জানতে চাই যে তোমার মতো যদি মনে যাই হোক, মুখে এমন একটা হাসি যেটা দিয়ে জগৎ মুগ্ধ, তোমার মতো মানুষ কিভাবে থাকতে পারে? তোমার মতো এত ভালো মানুষ আমরা যদি হতে চাই, বেসিক কয়েকটা টিপস দিয়ে যদি আজকে আমরা আড্ডার শেষে এগোই। ভালো মানুষ নই, কারণ সবকিছুই আমার মধ্যে আছে। শুধু একটা ছোট্ট প্র্যাকটিস করতে করতে একটু নিজে ভালো থাকতে শিখে গেছি। সদা সত্য কথা বলবো, আমি যদি ভগবান না করুক, ঈশ্বর না করুক, রূপসা, কারোর কাছে যদি মনে হয় কোনোদিন আমার টাকা নেওয়ার দরকার আছে এবং আমি এটা ফেরত দেবো না, তাহলে আমি বলি তোর কাছ থেকে টাকাটা নিচ্ছে, এটা কিন্তু আমি ফেরত দেবো না। শুধু একটু নিজের সঙ্গে স্বচ্ছতা, নিজের সঙ্গে স্বচ্ছতা থাকলে আমার মনে হয় অনেক সমস্যা পৃথিবীর চলে যাবে, বাধা আসবে, তোমাকে বিশ্বাস করবে না লোকে, তোমাকে স্বচ্ছ থাকতেই হবে। এটা আর নিজের ধর্ম, নিজের জাতি, বাঙালিত্বকে একটু বিশ্বাস করা যে আমার এই পেরিফেরি, এটা একটা অহংকার, আন্তরিকভাবে অনুভব করা আমার অনেক কিছু আছে। আমার যদি খাওয়া দাওয়া এত সস্তায় পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, আমার মতো এত দর্শনীয় স্থান পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় অন্য কেউ জন্মায়নি। আমার কাছ থেকে সব কেড়ে নিলেও তুমি বিভূতিভূষণ কাটতে পারবে না, আমার কাছ থেকে সব কেড়ে নিলেও হেমন্তর আওয়াজ তুমি কাটতে পারবে না। আমার এখানে এখনো বসন্তে কোকিল ডাকে, শরতে আমাদের কাশফুল হয়, আমার কাছে বর্ষার দিনেতে এখনো রবীন্দ্রনাথ মনে পড়ে। এই আন্তরিক ভাবে লোকে বুঝলো কিনা ওটা দরকার। রবীন্দ্রসঙ্গীত শুনুন, রামপ্রসাদ শুনুন, কালী কীর্তন শুনুন। মন আমাদের মতো ঐশ্বর্য, ভালো থাকার উপায় আর কোথাও আছে কিনা আমি জানি না। এত কম পয়সা, এর থেকে বড় কিছু নেই, শুধু নিজের সঙ্গে সৎ। এই একটা কথা যেটা উনি বললেন শেষে, নিজের সাথে সৎ, আর এই যে মিথ্যে বলি না, এটা বলতে কিন্তু অনেকটা জার্নি অতিক্রম করতে হয়। এবং আমারও পলিসিটা খুব সিমিলার, আইল বি ভেরি অনেস্ট। আমি মিথ্যে বলি না, একটা ভয় যে মিথ্যে বললে একটা মিথ্যেকে সাপোর্ট করতে অনেকদিন মিথ্যেটা মনে রাখতে হয়, আর একটা মিথ্যেকে ব্যাক করতে 4টে মিথ্যে বলতে হয়, আর ওটা ভীষণ কমপ্লিকেটেড। এই ভয়ে আমিও একদম চেষ্টাই করি যতটা সম্ভব, 99.9% চেষ্টা করি যদি মিথ্যে বা ভুল না অন্যরকম কিছু। আরেকটা রূপসা বলবো, আমার বেঁচে থাকাটা, আমার জীবন ধারণটা, আমার সংসার জীবনটা, আমার প্রাপ্তিগুলোর জন্য আমার আজ অব্দি মিথ্যার প্রয়োজন পড়েনি। আমি দিব্য চালিয়ে নিয়ে যেতে পারছি, এটাই আমার ঈশ্বরের কাছে চাওয়া। আমি এমন কিছু চাইবো না, অভ্যেস তৈরি করবো না যার জন্য আমাকে মিথ্যা বলতে হবে, আমার সেটা দরকার। এরমই থাকো তুমি, স্বচ্ছ সরল এবং একদম, মানে দেখো সোনা তো নানা রকম ক্যারেটের হয়, তুমি হচ্ছে 24 ক্যারেট খাঁটি সোনা। আর তাই আজকের আমাদের এই এপিসোড তোমার কেমন লাগলো? ডায়মন্ডসের গোল্ডেন বন্ডস ছোট্ট করে একটু জানবো, কেমন লাগলো আমাদের আড্ডা? খুব ভালো, খুবই ভালো, খুব সুন্দর করে, আর পরিবেশও খুব সুন্দর। আমি খুব শান্ত এই দুপুরবেলা বসেছি তোমার সাথে কথা বলার জন্য, আমারও খুব ভালো লাগলো। অনেক দিনের একটা প্রচেষ্টা তোমার মধ্যে ছিল, আমারও খুব ইদানিং মনে হচ্ছিল একটা ভাববোধ কবে হবে। খুব ভালো, থ্যাংক ইউ। আর তোমাকে দেখে সত্যি বলবো, আমার জাস্ট মনে হচ্ছে আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। তুমি এমন একখান জামা পরে, এটা আমার স্ত্রী এঁকে দিয়েছে, দেবিকা তো ছবি আঁকে, ভীষণ সুন্দর, দেবিকা এঁকে দিয়েছে, ও তো ছবি আঁকে। একটা প্রশ্ন না করে না আমি ছাড়তে পারছি না তোমায়। তুমি তো ভীষণ ভালো বর, যতই পানিপত হোক না কেন, পানিপতের পরে আবার ভালোবাসা, এই কাপল কেমিস্ট্রিটা তোমাদের দুজনের মধ্যে, যে এই যে একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং, এটার রাজটা যদি একটু বলে দাও, তাহলে যদি সম্পর্কগুলো আরেকটু বাঁচানো যায়, এইটা একটু জানবো প্লিজ। এটাই তোমার কাছে শেষ প্রশ্ন, আর বিরক্ত করবো।
আমি দেবিকাকে একটা কথাই বলি আর কি, দেবিকা, বিয়ে প্রেম নিয়ে যত ঝামেলা আমি পোয়ালাম বা সহ্য করলাম, আমার নতুন করে আর ইচ্ছা নেই। মৃত্যুর আগের দিন অব্দি আবার একটা সম্পর্ক, আবার তুমি কেন ঠিক টাইমে ফোন করনি, আবার কেন তুমি আমাকে পাত্তা দাও না, আবার আমি আর পারবো না। তুমি এই ধারণায় একদম থেকো না যে আমি কারোর সাথে গিয়ে তোমার থেকে আরো বেটারমেন্টের জন্য কাউকে সময় দেবো, সেও আমাকে ওই একইভাবে তোমার মতো গলা টিপে ধরে বলবে তুমি কেন ফোন করতে দেরি হলো। আমি কি এই সংসারটার একা দায়িত্ব নিয়েছি? আমি এই কথা পৃথিবীতে সেকেন্ড টাইম শুনতে চাই। ওরে বাপ রে বাপ। মানে যাই হোক, ট্রেনিং পিরিয়ড, মানে শুধু দেবিকার সাথে ট্রেনিং পিরিয়ডের আগে তো ট্রেনিং পিরিয়ড ছিল, ওই 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 আমি এটা হ্যান্ডেল করতে পারি। আমার একটা বিয়ে হয়েছে, হাজারটা ঝামেলা থাকতে পারে, তবু আমার সন্তানের সে মা, আমি সেখানেই বারবার ফিরে যাব। আমি আর দেবিকারকে অত চেঁচানো কে নেবে? দেবিকার বড্ড 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 ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ তুমি সময় দেওয়ার জন্য, এবং এতটা তোমার কাছ থেকে মানে এইটুকু বলতাম যে সময়টা ওয়াজ জাস্ট লাইক এরকম ভাবে উড়ে গেল। তাই অনেক আড্ডা কিন্তু জমে থাকলো, আশা করি ওপরওয়ালা যদি থাকেন এবং তুমিও সুযোগ দাও, ডেফিনেটলি দ্য আড্ডা শুড কন্টিনিউ। আর তোমার বসিরহাটে কিন্তু যাবো, আমি বলে দিই, আমি কিন্তু খাতায় নাম লিখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আমার। ওকে, বাই বাই। थोड़ी बेचैनी है, थोड़ी एक्साइटमेंट भी, बात दिल की भी है और कमिटमेंट की भी। वक्त आ गया है तुम और मैं से हम का सफर शुरू करने का, प्यार की चमक से अपनी दुनिया रोशन करने का। फॉरएवर वाले इस जर्नी के लिए तैयार है आप?